আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে ৫১ নম্বর থেকে শুরু করে ৬০ নম্বর পর্যন্ত মোট ১০টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে ১১ নম্বর অঙ্কে বলা হয়েছে, ইউর ফাদার হ্যাজ গট অ্যান অফার ফ্রম এ রিয়েল এস্টেট কোম্পানি ফর অ্যান অ্যাপার্টমেন্ট অ্যাট ধামরাই কস্টিং টাকা ৫০ লক্ষ। তার মানে অন্যথায় রিয়েল এস্টেট কোম্পানি আরেকটি অফার দিয়েছে, সেটা হলো দ্য কোম্পানি হ্যাজ অলসো অফার, মানে কোম্পানিটি আরো একটি অফার দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ফর 20 ইয়ার্স ইনস্টলমেন্ট পেমেন্ট অফ টাকা ৫,৫০,০০০ ইচ। অর্থাৎ আপনি যদি এককালীন ৫০ লক্ষ টাকা দিয়ে কিনতে না পারেন, তাহলে কোম্পানি আপনাকে আরেকটি অফার দিয়েছে, সেটা হচ্ছে ৫,৫০,০০০ টাকা করে প্রতি বছর কিস্তিতে কিনতে হবে আগামী ২০ বছর পর্যন্ত। তার মানে আপনার বাবাকে দুই ধরনের অফার দেওয়া হয়েছে। একটি হচ্ছে যদি অ্যাপার্টমেন্টটি ক্রয় করতে চান তাহলে এককালীন এখন এই মুহূর্তে ৫০ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে, এই একটা অপশন। আরেকটি অপশন হচ্ছে প্রতি বছর ৫,৫০,০০০ টাকা দিয়ে আগামী ২০ বছর পর্যন্ত কিস্তিতে কিনতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই দুইটি অফারের মধ্যে কোনটা আপনি গ্রহণ করবেন, মানে আপনার বাবা কোনটা গ্রহণ করবে সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি একাধিক প্রস্তাবের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ একাধিক অপশনের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বললে সে কিন্তু আমাদের অবশ্যই প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার হয়। যার প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে কম হবে বা বেশি হবে, যদি আমরা কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু মান সবচেয়ে যেটা কম হবে সেটা আমরা গ্রহণ করব, আর পাওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হবে প্রেজেন্ট ভ্যালু মান সেটা আমরা গ্রহণ করব। যেহেতু আমাকে এখানে টাকা দিতে হবে, অর্থাৎ রিয়েল এস্টেট কোম্পানিকে আমাকে টাকা দিতে হবে, কিস্তির টাকা দিতে হবে, এই জন্য প্রেজেন্ট ভ্যালু যেটা কম হবে সেটা কিন্তু আমরা গ্রহণ করব। এই জন্য আমাদের প্রথমে যে ৫০ লক্ষ টাকা দেওয়া আছে এটার প্রেজেন্ট ভ্যালু কিন্তু ৫০ লক্ষ টাকায়, এটা কোনো অঙ্ক করতে হবে না। কারণ আমি যদি এখন, অর্থাৎ আপনার বাবা যদি এখন এই মুহূর্তে এককালীন ৫০ লক্ষ টাকা দিয়ে কিনতে চায় তাহলে কিনতে পারবে, এই একটা অপশন। আরেকটা অপশন ছিল আমাদের প্রতি বছর আগামী ২০ বছর পর্যন্ত ৫,৫০,০০০ টাকার কিস্তি কিনতে হবে। এখন আমাদের এই ৫,৫০,০০০ টাকার বর্তমান মূল্য বের করে ৫০ লক্ষ টাকার সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে কার বর্তমান মূল্যটা কম, যেটা কম হবে সেটা আমাদের গ্রহণ করা উচিত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই ৫,৫০,০০০ টাকার বর্তমান মূল্য বের করতে হবে। আর এখন দেখতে হবে যেটা কিস্তি না এককালীন অঙ্ক, এটা বলা যাচ্ছে যে দ্য কোম্পানি অলসো অফার ফর 20 ইয়ার্স ইনস্টলমেন্ট পেমেন্ট অফ টাকা ৫,৫০,০০০, প্রতি কিস্তি ৫,৫০,০০০ টাকা করে আগামী ২০ বছর পর্যন্ত কিস্তি দিতে হবে। আর ইন্টারেস্ট রেট হলো আমাদের 12%। তাহলে অবশ্যই যেহেতু আমাদের ৫,৫০,০০০ টাকা কিস্তি দিতে হবে, তাহলে এটা আমাদের অবশ্যই এর মান দেওয়া আছে, এই দ্বারা বোঝানো হয় কিস্তির পরিমাণ, এটা আমরা সবাই জানি। আর এর মান দেওয়া আছে আমাদের 12% বলতে বোঝানো হয় 0.12, আর এন এর মান আমাদের 20 বছর 20। আর এখানে কিন্তু আমাদের পিবি মানটা বের করতে বলছে, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। অর্থাৎ প্রতি বছর আমাকে ৫,৫০,০০০ টাকা কিস্তি দিতে হবে আগামী 20 বছর পর্যন্ত যদি আমরা এই অ্যাপার্টমেন্টে ক্রয় করতে চাই। ঠিক আছে, হয় এককালীন ৫০ লক্ষ টাকা কিনতে হবে, অন্যথায় প্রতি বছর ৫,৫০,০০০ টাকা কিস্তি দিতে হবে। এখন দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা আমার প্রেজেন্ট ভ্যালু মান কম। এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু মান সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ৫১ নম্বর অঙ্ক। তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র আমরা সবাই জানি, কিস্তি সূত্র হবে পিবি সমান এ 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার হলো মাইনাস এন, নিচে হলো আমাদের আর, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তাহলে এর মান দেওয়া আছে আমাদের ৫,৫০,০০০ টাকা, আর 1 মাইনাস 1 প্লাস আর এর মান দেওয়া আছে আমাদের 0.12, আর এর মান দেওয়া আছে মাইনাস 20 বছর, তাহলে এখানে 0.12 হবে। এখন আমাদের এই সম্পূর্ণ মানটা বের করতে হবে ৫,৫০,০০০ টাকার সাথে। আমাদের এই সম্পূর্ণ মানটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, তারপর আমি দেখে দিচ্ছি, সবাই একটু লক্ষ্য করুন। বিগত ক্লাসে কিন্তু আমরা এই মানগুলো বের করছি। এই মানগুলো বের করার জন্য প্রথমে উপরে কাজ করতে হবে। 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস 0.12 ব্র্যাকেট পাওয়ার দেওয়া আছে -20, তাই না? তাহলে এটা কি আমাদের এই মানটা কিন্তু আমাদের এই উপরে যে মানটা আছে এটা কিন্তু আমাদের এই মান। ঠিক আছে, এখন ভাগ দিতে হবে আমাদের 0.12 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে আমাদের মান বের হবে 7.46943624। এখন এই দুটো মান গুণ করে দিলেই আমাদের কিন্তু এই ৫০ লক্ষ টাকার বর্তমান মূল্য বের হয়ে যাবে। তাহলে আমাদের বের হবে ৪১,০৮,১৯৪ টাকা। আপনি এটা ক্যালকুলেট করে দেখবেন, এই মানটা বের হবে। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ আমার বাবাকে রিয়েল এস্টেট কোম্পানি দুটো অফার দিছিল। একটি হচ্ছে যদি আমি এখন কিনি এই মুহূর্তে তাহলে আমাকে ৫০ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে, অন্যথায়
আমাকে প্রতি বছর 5,50,000 টাকা কিস্তিতে কিনতে হবে আগামী 20 বছর পর্যন্ত। তাহলে আমরা কোনটা গ্রহণ করব? কিস্তিটা গ্রহণ করব নাকি এককালীন 50 লক্ষ টাকা দিয়ে আমরা এই অ্যাপার্টমেন্টটি ক্রয় করব? কোনটা গ্রহণ করব সেটা আমাদের বেছে নিতে বলছে। তাহলে দেখা যাচ্ছে যে এই 5,50,000 টাকার বর্তমান মূল্য আমাদের আসে 41,08,194 টাকা, যা এককালীন 50 লক্ষ টাকার চেয়ে কম। তাহলে আমরা যদি 50 লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্টটি ক্রয় করি তাহলে আমাদের কিন্তু বেশি দিতে হচ্ছে, আর কিস্তিতে কিনলে কিন্তু আমাদের কম দিতে হচ্ছে, কারণ কিস্তির বর্তমান মূল্য কিন্তু আমাদের 41,08,194 টাকা। তাহলে এই দুইটার মধ্যে আমাদের অবশ্যই কিস্তির অপশনটা কম, কিস্তির প্রেজেন্ট ভ্যালুটা কম, এই জন্য আমাদের কিস্তির অপশনটা কি করতে হবে? বেছে নিতে হবে, মানে এটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কমেন্টের মধ্যে, সো আই শুড অ্যাকসেপ্ট ইনস্টলমেন্ট বেসিস বিকজ ইটস পিবি ইজ লেস দ্যান ক্যাশ অফার। কারণ আমরা এই দুটোর মধ্যে কিস্তির বর্তমান মূল্যটা এটা গ্রহণ করবো, আমরা কিস্তি প্রতিটা গ্রহণ করবো, কারণ এর বর্তমান মূল্য কি কম, 50 লক্ষ টাকার চেয়ে এটা কি কম, এই জন্য আমাদের কিস্তি প্রতিটা গ্রহণ করা উচিত। আশা করি আপনারা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? অর্থাৎ 51 নম্বর অঙ্ক এবং 52 নম্বর অঙ্ক কিন্তু সেম অঙ্ক, আমরা ডাক দেখলেই বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ গট এন অফার, আপনি একটা অফার পেয়েছেন এ রিয়েল এস্টেট কোম্পানি ফর এন অ্যাপার্টমেন্ট কস্টিং টাকা 60 লাখ। আগেরটা ছিল 50 লক্ষ টাকা আর এখানে হলো 60 লক্ষ টাকা, অর্থাৎ 60 লক্ষ টাকা দিয়ে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করার প্রস্তাব পেয়েছেন। ইফ দ্য পেমেন্ট ইজ মেড ইমিডিয়েটলি, যদি আপনি এখন ক্রয় করেন তাহলে 60 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। অন্যথায় কোম্পানি আরেকটি অফার দিচ্ছে, সেটা হচ্ছে দ্য কোম্পানি অলসো অফার ফর 20 ইয়ার্স ইনস্টলমেন্ট পেমেন্ট অফ টাকা 6 লক্ষ ইচ, অথবা আপনাকে প্রতি কিস্তিতে 6 লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে আগামী 20 বছর পর্যন্ত। তার মানে আপনি এখন কোনটা গ্রহণ করবেন? এককালীন 60 লক্ষ টাকাতে ক্রয় করবেন নাকি কিস্তিতে অ্যাপার্টমেন্ট ক্রয় করবেন? এখন দেখতে হবে যে কিস্তির বর্তমান মূল্য কত। যদি 60 লক্ষ টাকার চেয়ে কম হয় তাহলে কিস্তিটা গ্রহণ করব, আর যদি 60 লক্ষ টাকার চেয়ে বেশি হয় তাহলে আমরা 60 লক্ষ টাকাটাই গ্রহণ করবো, অর্থাৎ এককালীন 60 লক্ষ টাকাতেই কেনা উচিত হবে তখন। দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট উইল বি মেড ইমিডিয়েটলি, অর্থাৎ প্রথম কিস্তিটা সাথে সাথে পরিশোধ করতে হবে, তার মানে বছরের শুরুতে। এই জন্য আমাদের সূত্রের সাথে 1+ গুণ করতে হবে। আমরা জানি কিস্তির টাকা যদি বছরের শুরুতে দেওয়া হয় তাহলে সূত্রের শেষে 1+ আর গুণ করতে হয়। যেহেতু আমাদের 51 নম্বর অঙ্কের মধ্যে শুরুতে বা শেষে কোনো কিছু উল্লেখ ছিল না, এই জন্য ধরে নিচ্ছে আমাদের প্রতি কিস্তির পরিমাণটা বছরের শেষে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা শেষে ধরে অঙ্ক করতে হবে, ঠিক আছে? আর 52 নম্বর অঙ্কে কিন্তু স্পষ্ট বলে দিছে দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট উইল বি মেড ইমিডিয়েটলি, অর্থাৎ প্রথম কিস্তিটি সাথে সাথে পরিশোধ করতে হবে, অর্থাৎ প্রথমেই পরিশোধ করতে হবে। এই জন্য এটা বিগিনিং এর সূত্র ব্যবহার হবে, অর্থাৎ সূত্রের শেষে 1+ আর গুণ করতে হবে। ইফ দ্য ইন্টারেস্ট রেট 10%, হুইচ অফার শুড ইউ অ্যাকসেপ্ট, মানে এই দুটো অফারের মধ্যে আপনি কোনটি গ্রহণ করবেন সেটাকে আপনি বেছে নিতে বলছে। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে আমাদের এর মান ছিল 6 লক্ষ টাকা, তাহলে আমরা এখানে 6 লক্ষ টাকা বসাবো, কারণ প্রতি কিস্তির পরিমাণ আমাদের 6 লক্ষ টাকা, আর কিস্তিকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি। আর এর মান দেওয়া আছে আমাদের 10%, অর্থাৎ 0.10। এর মান কিন্তু 20 বছরই ছিল, আর পিবির মান কিন্তু আমাদের বের করতে হবে। সেম এই সূত্র ব্যবহার করব, শুধু আমাদের এখানে 5,50,000 পরিবর্তে 6 লক্ষ টাকা দিব, তাই না? আর এখানে আর এর মানটা আমাদের 12 জায়গায় 10 হবে, মানে 10 হবে। এখানে সম্পূর্ণ ক্যালকুলেশন করলে এখানে 1+ আর গুণ করতে হবে, কারণ বছরের শুরুতে কিস্তি কিন্তু আমাদের ফার্স্ট ইনস্টলমেন্ট উইল বি মেড ইমিডিয়েটলি, মানে কি প্রথমেই দেওয়া হয়েছে, মানে সাথে সাথে দেওয়া হয়েছে, এই জন্য আমাদের সূত্রের সাথে কি হবে? 1+ আর গুণ করতে হবে। যদি কিস্তি টাকা প্রতি বছরের শুরুতে দেওয়া হয় তাহলে আমাদের সূত্রের শেষে 1+ আর গুণ করতে হয়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এই সম্পূর্ণ মানটা আমাদের বের করতে হবে, এটা আমরা বের করতে পারি। এই সম্পূর্ণ মান বের করে তো 6 লক্ষ টাকার সাথে এই সম্পূর্ণ মানটাকে বের করবেন। বের করলে কত হবে সবাই লক্ষ্য করে একটু। আমি যদি বের করি 1 মাইনাস ব্র্যাকেট 1.10 পাওয়ার মাইনাস 20 হবে, তাহলে ভাগ দিতে হবে আমাদের 0.10 দ্বারা, তাহলে গুণ করতে হবে। আমি যদি যেটা যোগ করি, যোগ করলে আমাদের হবে 1.10, তাহলে 1.10 গুণ করলে মানে এই দুটো গুণ করতে হবে, ঠিক আছে? এই দুটো যোগ করে এর সম্পূর্ণ সাথে গুণ করতে হবে, তাহলে গুণ করলে আমাদের মান আসবে 9.3694920092, এই মানটা আসবে। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন এই মানটাই আসবে, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এই দুটো মান গুণ করতে হবে। আমি যদি এই টাকার সাথে 6 লক্ষ টাকা গুণ করি তাহলে আমাদের বের হবে 56,18,952 টাকা আসবে। আপনারা নিজ দায়িত্বে ভালোভাবে এটা ক্যালকুলেশন করে দেখেন, এই সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু 56,18,952 টাকা এই টাকাটাই আসবে। এখন একটু লক্ষ্য করুন সবাই,
আমরা যদি এককালীন একসাথে ক্রয় করতাম তাহলে আমাদের কিন্তু 60 লক্ষ টাকা, তাই না? আর কিস্তিতে কিনলে এর বর্তমান মূল্য আসে আমাদের 56,18,952 টাকা। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে কিস্তির বর্তমান মূল্যটা সবচেয়ে কম। এই ক্ষেত্রে আমাদের এই কিস্তি পদ্ধতিতে যদি আমি এই অ্যাপার্টমেন্টটা ক্রয় করি তাহলে আমি লাভবান হব। এই জন্য আমাদের এই কিস্তি পদ্ধতিটা গ্রহণ করা উচিত। তাহলে আমাদের কমেন্টে লিখতে হবে আই শুড অ্যাকসেপ্ট ইনস্টলমেন্ট বেসিস, মানে কি কিস্তি পদ্ধতিটা গ্রহণ করা উচিত বিকজ ইটস পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইজ লেস দেন ক্যাশ অফার, অর্থাৎ এর বর্তমান মূল্যটা ক্যাশ অফারের চেয়ে কি কম, মানে নগদ অফারের চেয়ে কি কিস্তির পদ্ধতির বর্তমান মূল্যটা কম। এই জন্য আমাদের কিস্তি পদ্ধতিটা গ্রহণ করা উচিত। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ 51 নম্বর এবং 52 নম্বর কিন্তু সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই। 53 নম্বর অঙ্কে বলা হয়েছে অ্যাজিউম দ্যাট, মনে করো যে ইউ ওন, মানে তুমি জিতেছ টাকা 30 লক্ষ টাকা ফ্রম এ লটারি, মানে লটারি থেকে তুমি 30 লক্ষ টাকা জিতেছো, মানে আর্ন করছো। ইউ উড লাইক টু ডিপোজিট দ্য মানি ইন ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাট 12% ইন্টারেস্ট, তুমি চাচ্ছ যে এই 30 লক্ষ টাকা একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা রাখতে। দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অফার ইউ, ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে অফার দিছে টাকা 30,000 ইন মান্থলি ইকুয়াল ইনস্টলমেন্ট ওভার নেক্সট 16 ইয়ার্স। তার মানে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে অফার দিচ্ছে যে তুমি প্রতি মাসে 30,000 টাকা পাবে আগামী 16 বছর পর্যন্ত। মূল কথা হচ্ছে আমি লটারিতে 30 লক্ষ টাকা পাইছি, এই 30 লক্ষ টাকা যদি আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা রাখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে প্রতি মাসে 30,000 টাকা করে দিবে আগামী 16 বছর পর্যন্ত। এখন আমার উচিত হবে কিনা ইন্স্যুরেন্স কোম্পানিতে এই 30 লক্ষ টাকা জমা দিয়ে 30,000 টাকা করে পাওয়া, এটা আমার যে যুক্তিসঙ্গত কতটুকু সেটা আমাদের বের করতে বলছে। এখন আমাকে দেখতে হবে যে এই 30 লক্ষ টাকার কিস্তি পরিমাণটা কত আসে। অর্থাৎ আমি বাসায় বসে বসে হিসাব করব এই 30 লক্ষ টাকার কিস্তি পরিমাণটা কত আসে। যদি দেখি যে কিস্তি পরিমাণটা বেশি আসে তাহলে আমি অ্যাকসেপ্ট করবো না, কিস্তি পরিমাণটা কম আসে আমার হিসাবে তাহলে সেটা আমি গ্রহণ করবো। ঠিক আছে, কারণ আমাকে বললেই তো আর জমা রাখবো না, তাই না? এখন আমাকে হিসাব করে দেখতে হবে যে আমার এটা লাভ বা লস হবে কিনা। যেহেতু আমি 30 লক্ষ টাকা এখন ব্যাংকে জমা রাখবো তাহলে এটা আমার প্রেজেন্ট ভ্যালু ধরতে হবে। তাহলে এই 30 লক্ষ টাকাকে প্রেজেন্ট ভ্যালু ধরে নিয়ে আমরা এর মান বের করবো। তাহলে আর এর মান দেওয়া আছে আমাদের, এখানে বলা আছে যে আর এর মান 12% আর আমাকে কিস্তি দিবে হলো 16টা। তাহলে এখানে মান্থলি বলছে, তাই না? তাহলে এম এর মান হবে আমাদের 12, যেহেতু মান্থলি বলা হয়েছে এম এর মান 12 হবে। আর আর এর মান হবে আমাদের 12%। 12% বলতে 0.12 কে বোঝানো হয়। আর এটাকে যদি 12 তে ভাগ করি, অর্থাৎ এই 12 তে ভাগ করি আমাদের আসবে 0.01 আসবে। ঠিক আছে, যেহেতু মান্থলি বলছে এই জন্য আমাদের 12 ব্যবহার করতে হবে। আর এর মানকে 12 তে ভাগ করতে হবে এবং এন এর মানকে 12 দ্বারা গুণ করতে হবে, এটা আমরা সবাই জানি। আর এন এর মান ছিল আমাদের 16 বছর, অর্থাৎ 16 বছর পর্যন্ত দিবে, তাই না? যেহেতু 16টা বছর আর প্রতি মাসে মাসে দিবে, তাহলে 16 বছর করে দিল, তাহলে 16 সাথে আমার এই 12 গুণ করলে আমাদের মোট কিস্তি পরিমাণটা বের যাবে। 16 বছরের সাথে যদি 12 গুণ দেই আমাদের বের হবে মনে হয় 192 বের হবে, তাই না? আমি যদি গুণ করি, সবাই গুণ করে দেখেন কত আসে। তার মানে 16 বছরের সে মোট 192 বার, অর্থাৎ প্রতি মাসে মাসে দিলে এক বছর হয় 12টা, তাহলে 16 বছর হবে আমাদের 192টা কিস্তি। আমি যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি 30 লক্ষ টাকা জমা রাখি প্রতি মাসে আমাকে 30,000 টাকা করে দিবে। তাহলে আমাকে দেখতে হবে যে এই 30,000 টাকা যে আমি পাবো এর বিনিময়ে আমি এই 30 লক্ষ টাকা ব্যাংকে রাখা উচিত হবে কিনা, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানিতে রাখা উচিত হবে কিনা। এখন আমাকে কি করতে হবে, এই 30 লক্ষ টাকাকে প্রেজেন্ট ভ্যালু ধরে আমাদের এর মানটা বের করতে হবে। আমি যদি এই 30 লক্ষ টাকা প্রেজেন্ট ভ্যালু মান ধরি তাহলে আমাদের এর মানটা এইভাবে থাকবে, অর্থাৎ এর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কিস্তি পরিমাণটা বের করতে হবে। তাহলে 1 প্লাস 0.01 পাওয়ার হলো আমাদের মাইনাস 192 হবে এর মান, তাই না? আর এখানে 1 প্লাস আর গুণ হবে না, কারণ কিস্তি কিন্তু আমাদের প্রতি বছর শুরুতে দিবে না, এখানে কিছু বলা নাই, তার মানে আমাদের ধরে নিতে হবে যে প্রতি বছর শেষে দেওয়া হবে। তাহলে আমাদের এই সম্পূর্ণ মানটা বের করতে হবে। এই অঙ্ক দুইভাবে করা যায়, আমি প্রেজেন্ট ভ্যালু ধরে এর মান বের করে এইভাবে করা যায়, আবার 30,000 টাকাকে এর মান ধরে প্রেজেন্ট ভ্যালু বের করা যায়। তাহলে আমরা এভাবে করবো, এভাবে সহজ হবে। ঠিক আছে, এখন আমাদের এই সম্পূর্ণ মানটা কিভাবে বের করতে হয় সেটা আমরা সবাই জানি। এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 1.01 পাওয়ার হলো আমাদের মাইনাস 192, 1 মাইনাস হলো অ্যান্সার, ভাগ হলো 0.01। তার মানে আমি যদি এই সম্পূর্ণ ক্যালকুলেশন করি আমাদের মান বের হবে 85.19882363, এই মানটা আমাদের বের হবে। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, অবশ্যই এই মানটাই বের হবে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এর মান বের করবো তাহলে এর মানটা এখানে রেখে এই 30 লক্ষ টাকাকে এই মান দ্বারা ভাগ দিব আমরা। ঠিক আছে, তাহলে এই মান দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের বের হবে হলো 35,000
212 টাকা। সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের মূল কথা। সবাই একটু লক্ষ্য করুন, আমাদের এই 30 লক্ষ টাকার মানে আমার হিসাবে আমি বাসায় বসে বসে নিজে নিজে হিসাব করে দেখলাম, এই 30 লক্ষ টাকার কিস্তি পরিমাণ আসে আমাদের 35,212 টাকা। এটা আমার হিসাবে, এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির হিসাবে না। আমার হিসাবে আসে 35,212 টাকা, ঠিক আছে, যদি ইন্টারেস্ট রেট 12% হয়। কিন্তু আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু 30,000 টাকা দিবে। তার মানে আমার হিসাবে যা আসার কথা তার চেয়ে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি টাকা আমাকে কম দিবে, তাই না? আর আমার হিসাবে আসছে হলো 35,212 টাকা, এটা আসার কথা। এর চেয়ে যদি আমাকে কম দেয় তাহলে আমি সেটা গ্রহণ করবো না, কারণ আমার লস হবে। যদি এর চেয়ে বেশি দিত তাহলে আমি গ্রহণ করতাম। আমার হিসাবে এই 30 লক্ষ টাকার কিস্তি পরিমাণ আসলে হলো 35,212 টাকা, আর ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিবে 30,000 টাকা, তার মানে অবশ্যই কম দিবে। তাহলে সেক্ষেত্রে আমি এই অফারটা গ্রহণ করব না। যদি আমাকে এই 35,212 টাকার বেশি দিত তাহলে আমরা সেটা গ্রহণ করতাম, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লাভ হবে। আমি যদি এই 30 লক্ষ টাকা ইন্স্যুরেন্স মধ্যে রাখি তখন কিন্তু আমাদের লাভ হবে যদি এই 35,212 টাকার বেশি দেয়। কিন্তু দুঃখের বিষয়, এখানে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি 30,000 টাকা দিতেছে প্রতি মাসে, তার মানে আমাকে সে লসের দিকে নিয়ে যাচ্ছে। ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমাকে 30,000 টাকা দেয় তাহলে আমাদের লস হবে, ঠিক আছে। এজন্য এই ইন্স্যুরেন্স কোম্পানির অফারটা আমরা গ্রহণ করবো না, দুঃখিত। তাহলে তাকে আমি বলে দেবো যে দুঃখিত স্যার, আমি আপনার প্রস্তাবটি গ্রহণ করতে পারলাম না। এজন্য আমাদের সিদ্ধান্ত বা ডিসিশন হবে, I should not accept the offer of the insurance company because of lower installment. আমি এই অফারটি গ্রহণ করব না, কারণ তাদের কিস্তি পরিমাণটা কি কম। আশা করি আপনারা সবাই এই 53 নম্বর অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছেন। আচ্ছা, 53 নম্বর অঙ্কটা বুঝতে পারলে 54 নম্বর অঙ্ক কিন্তু বুঝতে পারবেন। সেম একই অঙ্ক, এখানে আমি লটারিতে পাইছি 40 লক্ষ টাকা, আর ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিবে প্রতি মাসে 50,000 টাকা করে। সেম অঙ্ক, তার মানে এখানে আমাদের লটারি পাইছে 40 লক্ষ টাকা, আর ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিবে 50,000 টাকা করে প্রতি মাসে। অর্থাৎ আমাকে বলছে যে ভাই, আপনি লটারিতে 40 লক্ষ টাকা পাইছেন, তার মানে এই 40 লক্ষ টাকা কিন্তু বাসায় রাখা নিরাপদ না, যে কোনো সময় চুরি ডাকাত হতে পারে। আপনি এক কাজ করেন, এই 40 লক্ষ টাকা আমার কোম্পানিতে রাখেন, আমি আপনাকে প্রতি মাসে মাসে 50,000 টাকা দিব। এটা হলো তাদের কথা। এখন আমাকে দেখতে হবে যে এই 40 লক্ষ টাকার কিস্তির পরিমাণ কি আদৌ কি 50,000 টাকা, এটা আমাকে হিসাব করে দেখতে হবে। যদি দেখি না এই কিস্তির পরিমাণ 50,000 টাকা কম আছে আমার হিসাবে, সেক্ষেত্রে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি 50,000 টাকা দিলে সেটা আমার লাভ হবে। আর যদি দেখি যে এই টাকার কিস্তির পরিমাণ যদি 50,000 টাকা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি তার প্রস্তাবটি গ্রহণ করব না, কারণ সে আমাকে ঠকিয়ে দিচ্ছে, অর্থাৎ তার অফারটি গ্রহণ করলে কিন্তু আমার লস হবে। তাহলে এই 40 লক্ষ টাকার বর্তমান মূল্য ধরে আমাকে কিস্তি পরিমাণটা বের করতে হবে। এটা আমি কিন্তু নিজে নিজে হিসাব করে দেখবো, আসলে এই 40 লক্ষ টাকার কিস্তি পরিমাণটা কত আসে, সেটা কিন্তু আমাকে নিজে থেকে হিসাব করে দেখতে হবে। তাহলে এই 40 লক্ষ টাকাকে প্রেজেন্ট ভ্যালু ধরে আমাদের কিন্তু এর মান বের করবো, অর্থাৎ কিস্তি পরিমাণটা বের করবো। তাহলে 40 লক্ষ টাকা যদি এখানে বসাই, তাহলে এখানে কিন্তু আমাদের 40 লক্ষ টাকা হবে, এখানে কিন্তু আমাদের 40 লক্ষ টাকা হবে। এটা কিন্তু আমাদের 54 নম্বর অঙ্ক, অর্থাৎ 53 আর 54 কিন্তু একই কোয়ালিটির অঙ্ক। এই কিস্তি দিবে আমাদের আগামী কয় বছর পর্যন্ত? 15 বছর পর্যন্ত কিস্তি দিবে আমাকে, 15 বছর পর্যন্ত। নেক্সট এখানে 15 বছর, আগেটা ছিল হলো 16 বছর, 15 বছর। তাহলে 15 বছর আমি যদি 12 গুণ করি তাহলে আসবে আমাদের 180, তাই না? তাহলে এই মানটা আমাদের পরিবর্তন হবে, এখানে হবে 180 হবে। এখন আমাদের সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে কত আসে। আমি যদি এই সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান বের হবে 1 মাইনাস ব্র্যাকেট 1.1001 ব্র্যাকেট পাওয়ার মাইনাস 180, তাই না? তারপরে মাইনাস, আবার ভাগ দেব আমরা 0.01, তাহলে আমাদের বের হবে। এখন আমরা কি করতে হবে, যেহেতু আমরা এর মান বের করব, আমরা এই 40 লক্ষ টাকাকে এই মান দ্বারা ভাগ করলেই আমাদের বের হবে। আমি যদি সরাসরি ভাগ করে দিতেছি, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তাহলে আমাদের মান বের হবে 48,060 টাকা বের হবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারলাম যে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিবে, বলছে যে ভাই আপনি এই 40 লক্ষ টাকা আমার কোম্পানিতে রাখেন, আমি আপনাকে প্রতি মাসে মাসে 50,000 টাকা করে দিব। আগামী 15 বছর পর্যন্ত প্রতি মাসে মাসে দিবে আমাকে 50,000 টাকা করে, যদি আমি এই 40 লক্ষ টাকা তার কোম্পানিতে রাখি। কিন্তু সে বললেই তো আমি রাখবো না, তাই না? আমাকে দেখতে হবে যে এই 40 লক্ষ টাকার প্রকৃত কিস্তি পরিমাণটা কত আসে। সেটা আমি বাসায় বসে বসে একা একা হিসাব করে দেখলাম যে এই 40 লক্ষ টাকাকে প্রেজেন্ট বলে ধরে নিয়ে আমরা নতুন করে একটা কিস্তি পরিমাণ বের করলাম। এই দ্বারা বোঝানো হয় কিস্তির পরিমাণ। তাহলে এই কিস্তি পরিমাণ বের করে দেখলাম যে এই টাকাটা আসলে 50,000 টাকার চেয়ে কম, অর্থাৎ এই 40 লক্ষ টাকার কিস্তির পরিমাণ যেটা আসছে তার চেয়ে কিন্তু বেশি দিবে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি।
আমার হিসেবে আসলে 48,060 টাকা, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ বীমা কোম্পানি কিন্তু আমাকে 50,000 টাকা করে দিবে। তার মানে অবশ্যই বীমা কোম্পানি আমাকে বেশি দিচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি বলবো স্যার আমি আপনার প্রস্তাবে রাজি, কারণ তার অফারটি গ্রহণ করলে আমি লাভবান হব। কেননা আমার হিসেবে আসলে 48,060 টাকা, কিন্তু সে আমাকে দিবে 50,000 টাকা, তার মানে তার অফারটা বেশি আছে, তাই না? এই জন্য আমি লাভবান হবো, এই জন্য আমাকে তার প্রস্তাবটা গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আমরা এখানে সিদ্ধান্ত হবে I should accept the offer of the insurance company because of the higher installment. আমি ইন্স্যুরেন্স কোম্পানি অফারটি গ্রহণ করব কারণ তাদের কিস্তির পরিমাণটা কি বেশি। এর আগের অঙ্কের মধ্যে 53 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু আমাদের দিবে হলো 30,000 টাকা, কিন্তু হিসাব করে দেখলাম ওই 30 লক্ষ টাকার কিস্তির পরিমাণ আসে হলো 35,000 সামথিং টাকা আসে। তার মানে কি যা আসার কথা তার সাথে কিন্তু কম দিবে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি। এই ক্ষেত্রে আমি কিন্তু ওই 53 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি অফারটি গ্রহণ করি নাই, আর এখানে কিন্তু আমাকে কিন্তু বেশি দিবে, অর্থাৎ 50,000 টাকা দিবে। এই জন্য আমাদের এই অফারটি গ্রহণ করা উচিত। আশা করি আপনারা সবাই এই 54 নম্বর অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে নাভিয়া ইনভেস্টেড এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ টাকা 10,000 ফর 5 ইয়ার্স। এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফার্স্ট ইয়ারে 2014 সালে অ্যাকাউন্টিং বিভাগে আসছিল। তাহলে নাভিয়া কি করছে, 10,000 টাকা বিনিয়োগ করছে সিঙ্গেল ইনভেস্টমেন্ট মানে এককালীন, ঠিক আছে, ফর 5 ইয়ার্স 5 বছরের জন্য। তার মানে আজকে সে 10,000 টাকা বিনিয়োগ করছে আগামী 5 বছরের জন্য at 10% মানে 10% সুদে। At the end of 5 years, he takes the process and invests them for 12 years. মূল কথা হচ্ছে সে প্রথমে বর্তমানে 10,000 টাকা বিনিয়োগ করছে আগামী 5 বছরের জন্য, 5 বছর পরে ওই টাকাটা উঠিয়ে আবার বিনিয়োগ করছে 12 বছরের জন্য, ঠিক আছে। তার মানে এই টাকাটা দুইবার বিনিয়োগ করা হয়েছে। প্রথমে 5 বছর বিনিয়োগ করছে 10% সুদে, মানে 10% ইন্টারেস্টে 5 বছর ধরে বিনিয়োগ করা হয়েছে 10,000 টাকা। 5 বছর পর টাকাটা উঠিয়ে ওই যে টাকাটা উঠাইছে ওই টাকাটা আবার বিনিয়োগ করছে 12 বছরের জন্য, সেই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট হলো 15%। তার মানে কি টাকাটা দুইবার বিনিয়োগ করা হয়েছে, প্রথমে 5 বছরের জন্য, পরে আমাদের 12 বছরের জন্য। তাহলে মোট হবে 5 আর 12 তোমার 17 বছর। তাহলে এখানে বলা হয়েছে যে হাউ মাচ উইল শি আফটার, এখানে বলা হয়েছে যে প্রথমে 5 বছর জন্য জমা রাখছি, পরবর্তীতে আবার 12 বছর জন্য জমা রয়েছে ওই টাকাটাই। তাহলে 17 বছর পরে মোট টাকা কত হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের বলতে পারি যে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে 10,000 টাকা, কারণ বর্তমানে আমি এই টাকাটা জমা রাখছি। আর N1 বলতে বোঝানো হয় প্রথম বছর, প্রথম বছর আমার কত ছিল 5 ইয়ার্স। আর আর এর মান মানে প্রথম আর এর মান আমার কত ছিল 10%, ঠিক আছে। আবার পরে আবার বিনিয়োগ করছে কত টাকা, দ্বিতীয় মানে দ্বিতীয় এন এর মান পরে বিনিয়োগ করছে 12 বছরের জন্য, আর দ্বিতীয় আর এর মান ছিল আমাদের 15% মানে 1.15। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ টাকাটা কিন্তু দুইবার করে বিনিয়োগ করা হয়েছে। প্রথমে এই কোয়ালিটি প্রথম 5 বছরের জন্য 10% সুদে, পরবর্তীতে আবার 12 বছরের জন্য 15% ইন্টারেস্টে। এই জন্য N15 এবং N2 12 ধরতে হবে, আবার R1 ধরতে হবে 0.10 এবং R2 ধরতে হবে 0.15 ইন্টারেস্ট রেটটা। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো একসাথে লক্ষ্য করেন। বলছে যে 17 বছর পর টাকাটা কত হবে, আমার ফিউচার ভ্যালু মত আছে, তাই না? আর এটা কিন্তু আমাদের এককালীন অঙ্ক, কারণ একবার টাকা জমা দিচ্ছে, বারবার টাকা জমা দেয় নাই। এটা কিন্তু আমাদের 15 নম্বর অঙ্ক। তাহলে ফিউচার ভ্যালু সূত্র হবে আমাদের পিভি সমান সমান 1 প্লাস আর, সিম্পল 1 প্লাস আর দিয়ে R2 পাওয়ার কত 2 হবে, N2 হবে। অর্থাৎ প্রথমটুকু এটার সাথে কি আবার দ্বিতীয় অংশটুকু, তাই না? এই প্রথম অংশটুকু কিন্তু তোমার ছিল N1 5 বছর 10% সুদে, আবার দ্বিতীয় অংশের জন্য ছিল আমাদের 12 বছর 15% সুদে। তাহলে আমাদের 10,000 টাকা আসল টাকা ছিল, মানে এই 10,000 টাকা ব্যাংকে জমা রাখছি। তাহলে 1 প্লাস 0.10 5 বছরের জন্য, আবার এই টাকাটাই মানে এই টাকাটা এখানে যা হবে ওই টাকাটা আমি আবার 12 বছরের জন্য 15% সুদে রাখছি। তাহলে 1 প্লাস 1.5 পাওয়ার হবে আমাদের 15। এখন আমাদের এই সম্পূর্ণ মানটা বের করতে হবে। প্রথমে 10,000 এর সাথে এই মানটা বের করব, তারপর ওই এই মানটা বের করব করে সবগুলো গুণ করব। তাহলে 1.10 পাওয়ার হবে 5। তাহলে এই মানটা বের হলে আমাদের মানে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের বের হবে 1.61051, এটা বের হবে। তার সাথে আবার গুণ দিব এই অংশটুকু। তাহলে এই অংশটুকু মান বের হবে 1.15 পাওয়ার হবে আমাদের 12 বছর, সরি এখানে 12 হবে, ঠিক আছে। এখানে কিন্তু 12 বছর জন্য রাখছে, তাহলে পাওয়ার হবে আমাদের 12। তাহলে আমাদের মান বের হবে 5.350250 105।
এখন আমি যদি এই সম্পূর্ণ মানটা গুণ করে দিই, এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন, এই সবগুলো আমাদের গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে কি হবে, গুণ 1.61051 গুণ 10,000 টাকা, তাই না? তাহলে আমাদের বের হবে 86,166 টাকা। এই টাকাটা বের হবে। এটা কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আমি যদি এই 10,000 টাকা বর্তমানে জমা দেই, প্রথম 5 বছরের জন্য 10% সুদে একটা মান আসবে। আবার ওই টাকাটা আমি আবার জমা দিছি 12 বছরের জন্য 15% সুদে, 12 বছরের জন্য 15% সুদে। তার মানে এই 10,000 টাকার মোট 17 বছর কিন্তু আমার ব্যাংকে ছিল, তাই না? প্রথম 5 বছরের জন্য, পরবর্তী আবার 12 বছরের জন্য, তাহলে 5 আর 12 17 বছর। তাহলে 17 বছর পরে আমাদের মোট টাকা হবে 86,166 টাকা। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন, ঠিক আছে? কারণ টাকাটা দুইবার বিনিয়োগ করা হয়েছে। এই অঙ্কটা যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী আরো 3টা অঙ্ক কিন্তু আমরা সহজে বুঝতে পারেন, সেম এই অঙ্ক, এই কোয়ালিটির অঙ্কই। তাহলে 56 নম্বর অঙ্কে বলা হয়েছে, এটা কিন্তু জাতীয় বিষয় 2020 সালে ফিনান্স বিভাগে আসছিল, সেম এই অঙ্কটাই আসছিল, টাকার অ্যামাউন্ট পরিবর্তন করে। এখানে বলছে সাপোজ ইউ ইনভেস্ট এ সিঙ্গেল অ্যামাউন্ট 1,25,000 টাকা। আর আমি এখানে 10,000 জমা রাখছিলাম, এখন জমা রাখবো হলো 1,25,000 টাকা, 1,25,000 টাকা, ঠিক আছে? আর এখানে ফর 10 ইয়ার্স মানে 10 বছরের জন্য 12% সুদে। তাহলে প্রথমে আমি 10 বছরের জন্য, তাহলে এন অর্ডার 10 আর 12% সুদে রাখছি, তাই না? প্রথম অংশটুকু। পরবর্তীতে কি করছি, ওই পরবর্তীতে এই 10 বছর পরে টাকাটা উঠিয়ে আবার জমা রাখছি 15 বছরের জন্য, ঠিক আছে? তাহলে 10 আর 15, তাহলে মোট হবে আমাদের 25 বছর, তাই না? তাহলে 25 বছরের জন্য আমাদের মোট কত টাকা হবে সেটা আমাদের বের করতে বলছে। 17 নম্বর অঙ্কটি বলা হয়েছে, এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে 2015 সালে সেকেন্ড ইয়ার আসছিল। এখানে বলা হয়েছে যে ইউ ইনভেস্টেড এ সিঙ্গেল অ্যামাউন্ট টাকা 20,000 ফর 3 ইয়ার্স 8% ইন্টারেস্ট। তাহলে প্রথমে আমি 3 বছরের জন্য 20,000 টাকা জমা রাখছি 8% সুদে। At the end of 3 years, you take the process and the invest them for 10 years. 3 বছর পরে 20,000 টাকার যে টাকা হবে, 3 বছর পরে সুদসহ সহ যে পরিমাণ টাকা দাঁড়াবে, ওই টাকাটা আবার জমা রাখছি হলো 10 বছরের জন্য 10% সুদে। হাউ মাচ উইল হ্যাভ আফটার 13 ইয়ার, মানে 13 বছর পরে এই টাকাটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে অবশ্যই আমাদের ফিউচার ভ্যালু মান বের করতে বলছে, সেম এই অঙ্কটার মতোই। তাহলে এখানে আমাদের জমা দিচ্ছি কত, 20,000 টাকা, ঠিক আছে? 20,000 টাকা জমা রাখছি 3 বছরের জন্য, আর ইন্টারেস্ট দিবে আমাদের 8%, 0.08। আশা করি প্রথম অংশটুকু বুঝতে পারছেন। অর্থাৎ 3 বছরের জন্য 8% সুদে 3 বছরের জন্য এই 20,000 জমা রাখছি। পরবর্তীতে 3 বছর পরে আমাদের যে টাকাটা হবে সুদসহ সহ, ওই টাকাটা আমি আবার জমা রাখছিল 10 বছরের জন্য, তখন ইন্টারেস্ট দিবে আমাদের 10%। তাহলে 10 বছর, তাহলে এর মান হবে 10 বছর, আর ইন্টারেস্ট হবে আমাদের 10%, মানে কি 0.10। তাহলে এই মানটা আমরা এখানে বসে দিব। তাহলে আমাদের পিবি মান হবে 20,000 টাকা, আর আমাদের প্রথম অংশে আর এর মান ছিল 0.08, আর এন এর মান ছিল আমাদের 3, তাই না? আর দ্বিতীয় অংশে আমাদের আর এর মান ছিল 0.10, আর এন এর মান হবে আমাদের 10 হবে। এখন আমাদের আগের মতো এই মান বের করবো, এই মান বের করবো, তারপরে 20,000 নামাবো, তারপরে সবগুলো আসলে কি গুণ করবো, গুণ করে যেটা হবে সেটাই অঙ্কের রেজাল্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে 55 নম্বর অঙ্ক, 56 নম্বর অঙ্ক এবং 57 নম্বর অঙ্ক, এই 3টা অঙ্ক কিন্তু সেম অঙ্ক, ঠিক আছে? 58 নম্বর অঙ্কটাও সেম, সবাই লক্ষ্য করুন। তবে এখানে একটু ঝামেলা আছে, সেটা আমি করে দিচ্ছি। 58 নম্বর অঙ্কটি বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কম্পাউন্ডেড ইন্টারেস্ট। এখানে কিন্তু আমাদের ইন্টারেস্ট পরিমাণ বের করতে বলছে। তাহলে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু বাদ দিলেই আমাদের কিন্তু ইন্টারেস্ট পরিমাণ বের হবে। অর্থাৎ আমি বর্তমানে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা। ধরুন আমি বর্তমানে 10,000 টাকা ব্যাংকে জমা রাখছি, আগামী 5 বছরের জন্য 10% সুদে। তাহলে 5 বছর পরে 10% সুদে আমাদের ফিউচার ভ্যালু হবে সাপোজ ধরেন 16,000 টাকা, তাই না? আমি যদি 5 বছরের জন্য জমা রাখি ব্যাংকে, ব্যাংক যদি আমাকে 10% সুদ দেয়, ধরে নিলাম যে 16,000 টাকা হবে, তাহলে ব্যাংক আমাকে কত বেশি দিচ্ছে, 6,000 টাকা বেশি দিচ্ছে, তাই না? এই 6,000 টাকা আমার ইন্টারেস্ট, এটা আমরা সবাই জানি। অর্থাৎ ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু বাদ দেওয়ার পরে ফিউচার ভ্যালুর পরিমাণ যতটুকু বেশি থাকবে সেটা কিন্তু আমাদের ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টের পরিমাণটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে বলছে যে আমি বর্তমানে 6,950 টাকা ব্যাংকে জমা রাখছি আগামী 3 বছরের জন্য, মোট 3 বছরের জন্য জমা রাখছি 6,950 টাকা। ইফ ইন্টারেস্ট ইজ পেয়েবল হাফ ইয়ারলি, বছরে 2 বার কম্পাউন্ড করা হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি করা হবে। তাহলে এখানে আমাদের এম এর মান হবে 2, তখন আমাদের আর এর মানকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং এন এর মানকে 2 দ্বারা গুণ করতে হবে। এগুলো কিন্তু আমরা সবাই জানি, কারণ বিগত ক্লাসগুলোতে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করাইছি। The rate of for the first 2 year being 6% and for the third year 9%. আমি
এই ৬,৯৫০ টাকা মোট ৩ বছরের জন্য জমা রাখবো। প্রথম ২ বছরের জন্য আমাদের ইন্টারেস্ট রেট হবে ৬%, আর পরবর্তী ১ বছরের জন্য ইন্টারেস্ট রেট হবে আমার ৯%। তার মানে ৬,৯৫০ টাকা কিন্তু আমি সর্বমোট ৩ বছরের জন্য জমা রাখবো। ৩ বছরের জন্য প্রথম ২ বছরের জন্য আমাদের ইন্টারেস্ট রেট হবে ৬%, আর পরবর্তী ১ বছরের জন্য আমাদের ইন্টারেস্ট হবে ৯%। তাহলে এই অঙ্কটার আমাদের ইন্টারেস্টের পরিমাণটা বের করতে বলছে, মানে ইন্টারেস্ট টাকাটা বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে পিবির মান দেওয়া আছে ৬,৯৫০ টাকা, ঠিক আছে। আর এম এর মান হবে আমাদের, যেহেতু হাফ ইয়ারলি বলছে এই জন্য 2 হবে। আর আর এর মান হবে প্রথম, আর এর মান হবে তাহলে R1 হবে আমাদের, এখানে আর এর মান হচ্ছে 6%, তাহলে 0.06 কে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে 0.03 আসবে, ঠিক আছে। আর এন এর মান কিন্তু আমাদের N1 হবে 2, মানে প্রথম 2 বছরের জন্য কিন্তু আমাদের 6% ছিল। পরবর্তীতে আমাদের আর এর মান ইন্টারেস্ট রেট আমার হবে 2 নম্বরে 9%, তাই না। তাহলে 9% বলতে বোঝানো হয় 0.09, আর এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি আমাদের আসবে 0.045, এটা আসবে। আর N1 হবে আমাদের 1 বছর। তাহলে এখানে আমাদের যেহেতু এম এর মান 2 আছে, এই জন্য আমাদের কি এন এর মানকে 2 দ্বারা গুণ করতে হবে, তো 4 হবে। আর এখানেও আমার এন এর মানকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হবে আমাদের 2 হবে। এখানে আমি জমা রাখছি ৬,৯৫০ টাকা, এটা প্রেজেন্ট ভ্যালুর মান। আর এম এর মান হবে 2, কারণ এখানে বলছে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি বলতে বোঝানো হয় 6 মাস পর পর ইন্টারেস্ট ধার্য করা। তাহলে এখানে 6 মাস পর পর যদি ইন্টারেস্ট ধার্য করে তাহলে বছর হবে 2 বার, এই জন্য এখানে এম এর মান 2 হবে। আর প্রথম বছর অর্থাৎ প্রথম 2 বছরে আমাকে ইন্টারেস্ট দিবে হলো 6%। লেখা আছে প্রথম 2 বছর, ফার্স্ট 2 ইয়ার্স ইন্টারেস্ট রেট 6%, লেখা আছে অঙ্কের মধ্যে। আমরা ডাকটা ভালো করে পড়ে দেখবেন। প্রথম 2 বছরের জন্য 6% দেওয়া আছে, এই জন্য 6 কে 2 তে ভাগ করলে আমাদের আসবে 0.03। এই 2 বলতে কিন্তু আমাদের এই 2 এখানে ভাগ হয়ে যাবে। আমরা জানি আর কে ভাগ করতে হয়, ইন্টারেস্ট রেট কে ভাগ করতে হয় এবং এন এর মানকে গুণ করতে হয়, এটা সবাই জানি। এজন্য আর এর মানকে ভাগ করতে হবে এবং এন এর মানকে গুণ করতে হবে। এখানে এন এর মান 2 হলো কেন, কারণ প্রথম 2 বছরের জন্য আমাদের ইন্টারেস্ট রেট ছিল 6%, এই জন্য এন এর মান হবে 2। এই 2 কে এই 2 দ্বারা গুণ করতে হবে, 4 হবে। পরবর্তীতে আরো 1 বছর থাকে, তাই না, কারণ আমরা টাকা রাখছি মোট 3 বছরের জন্য। তাহলে 2 বছর হিসাব করে করলাম, 1 বছর থাকে, সেই 1 বছরের আমাদের ইন্টারেস্ট রেট হবে 9%। এই 9% কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের হবে 0.045, আর এন এর মান হবে 1, কারণ 1 বছরের জন্য। তো 1 কে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে মান হবে 2। এখন এম মানটা এখানে বসে দিব, ঠিক আছে, সেম সূত্রের মধ্যে বসে দিব। তাহলে এখানে আমাদের ৬,৯৫০ টাকা হবে। আর আর এর মান হবে এখানে প্রথম অংশটুকু আর এর মান হবে 0.03, আর এন এর মান হবে আমাদের 4 হবে, তাই না। আর দ্বিতীয় অংশের মধ্যে আর এর মান হবে আমাদের 0.45, আর এন এর মান কিন্তু আমাদের 2 হবে। এখন এই সম্পূর্ণ মানটা কিভাবে করতে হয় আমরা জানি। ৬,৯৫০ টাকা গুণ এখন এর মান বের করতে হবে। তাহলে আমি যদি এটা মান বের করতে 1.03 পাওয়ার হবে আমাদের 4, 1.125 মানে 550,881 ইন্টু এটার মান বের হবে আমাদের 1.045 পাওয়ার হবে আমাদের 2 হবে। তাহলে বের হবে আমাদের 1.092025, এই মানটা বের হবে। এখন সবগুলো মান কি করতে হবে, আমাদের গুণ করতে হবে, তাই না। তাহলে যদি গুণ করি, মানে এই মানের সাথে গুণ করবো, এই তিনটা গুণ করবো একসাথে, গুণ 1.1255088 গুণ হলো আমাদের ৬,৯৫০ টাকা। আমি যদি গুণ করি, গুণ করলে বের হবে আমাদের ৮,৫৪২ টাকা বের হবে। দশমিক পরে নেওয়ার দরকার নাই। অর্থাৎ আমি যদি বর্তমানে ৬,৯৫০ টাকা জমা রাখি, আর ব্যাংক যদি আমাকে বছরে 2 বার চক্রবৃদ্ধি দেয়, মানে সুদ দেয়, তাহলে প্রথম 2 বছরের জন্য 6%, পরবর্তী 1 বছরের জন্য 9%। তাহলে এইভাবে যদি আমি জমা রাখি, মোট 3 বছর জন্য জমা রাখি, তাহলে 3 বছর পরে আমাকে সুদ আসল সহ এই ৬,৯৫০ টাকার সুদ আসল সহ 3 বছর পরে মোট টাকা হবে ৮,৫৪২ টাকা। অর্থাৎ এই ৬,৯৫০ টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি এখন, তাহলে 3 বছর পরে ব্যাংক আমাকে ৮,৫৪২ টাকা দিবে। এখন প্রশ্ন হলো ব্যাংক আমাকে কত বেশি দিচ্ছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে যতটুকু বেশি দিবে সেটা কিন্তু আমাদের ইন্টারেস্ট। কম্পাউন্ডিং ইন্টারেস্ট, ঠিক আছে, উইল বি মানে হবে। তাহলে কম্পাউন্ডিং ইন্টারেস্ট হবে আমাদের ওই টাকা থেকে, অর্থাৎ এই ৮,৫৪২ টাকা থেকে যদি আমি ৬,৯৫০ টাকা বাদ দিই, তাহলে আমাদের বের হবে ৬,৯৫০ টাকা বাদ দিলে আমাদের বের হবে ১,৫৯২ টাকা। এটা কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট, ঠিক আছে। অর্থাৎ আমি যদি ব্যাংকে বর্তমানে ৬,৯৫০ টাকা জমা দিই, ব্যাংক তাহলে 3 বছর পরে সুদ আসল সহ আমার টাকা হবে ৮,৫৪২ টাকা।
আর 8,542 টাকা দেওয়া অর্থ হলো আমাদের যতটুকু টাকা বেশি দিবে সেটা কিন্তু আমাদের ইন্টারেস্টের পরিমাণ। এর আগের অঙ্কের মধ্যে কিন্তু আমাদের ইন্টারেস্টের পরিমাণ বের করতে বলে নাই, শুধু বলছে যে ফিউচার ভ্যালুর মান বের করো, এই জন্য আমরা ফিউচার ভ্যালুর মান বের করছি। যদি কোনো অঙ্কের মধ্যে যদি ইন্টারেস্টের পরিমাণ বের করতে বলে তাহলে ফিউচার ভ্যালুর মান যেটা বের হবে সেখান থেকে আমাদের প্রেজেন্ট ভ্যালুর মান বাদ দিলেই আমাদের কিন্তু মোট ইন্টারেস্টের পরিমাণটা বের হয়ে যাবে। এই জন্য আমাদের অঙ্কের ডাকটা ভালোভাবে পড়ে দেখতে হবে যে কার মান বের করতে বলছে। আশা করি আপনারা সবাই এই 58 নম্বর অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। 59 নম্বর অঙ্কে বলা হয়েছে an insurance agent is trying to sell you an immediately retirement annuity which for a single amount paid today will provide you টাকা 10,000 at the end of each year for next 25 years. Your current earn টাকা 10%. অর্থাৎ এখানে মূল কথা হলো ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলতেছে যে আপনি কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে আমি আপনাকে প্রতি বছর শেষে 10,000 টাকা করে ইন্টারেস্ট দিব। এখন প্রশ্ন হলো যে আমাকে বর্তমানে কি পরিমাণ টাকা জমা রাখতে হবে। এখন এই 10,000 টাকা যদি আমাকে প্রতি বছরের শেষে দিবে তাহলে বলতে পারি যে এই 10,000 টাকা কিন্তু আমাদের কিস্তি পরিমাণ। কিস্তি বলতে বোঝানো হয় যে পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময় পর পর বারবার পাওয়া যাবে সেটা কিন্তু আমাদের কিস্তির মান, ঠিক আছে। যেহেতু 10,000 টাকা আমাকে প্রতি বছরের শেষে দিবে, মানে একবার দিবে না কিন্তু বারবার দিবে, আগামী 25 বছর পর্যন্ত প্রতি বছর দিবে 10,000 টাকা করে, তাহলে এটা অবশ্যই আমাদের কিস্তি পরিমাণ দেওয়া আছে। আর কিস্তিকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি, এটা সময় জানি আমরা, বিগত ক্লাসগুলো তো আমরা এভাবে অঙ্ক করছি, তাই না। তাহলে এর মান দেওয়া আছে আমাদের 10,000 টাকা, আর এর মান দেওয়া আছে আমাদের ইন্টারেস্ট, দেখতে হবে কত পার্সেন্ট দেওয়া আছে, 10% আগামী 25 বছর পর্যন্ত, তাহলে এর মান হবে আমাদের 25, তাহলে আমাদের এর মান হবে 25, তাহলে আমাদের আর মান হবে 0.10, আর পিবি মানটা কিন্তু আমাদের এখানে বের করতে বলছে। এখানে বলে দিছে যে হুইচ ফর এ সিঙ্গেল অ্যামাউন্ট পেড টুডে, বর্তমানে কত টাকা জমা রাখতে হবে এটা বলা হয়েছে, টুডে মানে আজকে, উইল প্রোভাইড ইউ উইথ টাকা 10,000 at the end of each year for next 25 years. অর্থাৎ কি পরিমাণ টাকা বর্তমানে জমা রাখলে ব্যাংক আমাকে প্রতি বছরের শেষে 10,000 টাকা দেবে সেটা বের করতে বলছে। কারণ কিস্তির পরিমাণ দেওয়া আছে, এখন আমাদের কি পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখতে হবে ওই টাকাটা বের করতে বলছে, তাহলে অবশ্যই আমাদের প্রেজেন্ট ভ্যালু মানটা বের করতে বলছে, তাই না। তাহলে এর মান 10,000 টাকা ধরে আমাদের প্রেজেন্ট ভ্যালু মানটা বের করবো। তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালুর কিছু সূত্র সবাই জানি, এটা কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে যারা বিগত ক্লাসগুলোতে অঙ্কগুলো করছেন। তাহলে প্রেজেন্ট ভ্যালুর কিছু সূত্র হবে a সেকেন্ড ব্র্যাকেট 1 - 1 + r পাওয়ার -n আর নিচে হলো r, এটা কিন্তু আমাদের কিস্তি সূত্র, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের 1 + r গুণ হবে না, কারণ এখানে বলে দিচ্ছে যে প্রতি বছরের শেষে আমাকে দিবে, আর প্রতি বছর শেষে হলে কিন্তু আমাদের কিন্তু 1 + r গুণ হয় না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের r এর মান দাও, তাহলে এখানে আমাদের এর মান দেওয়া আছে 10,000 টাকা, 10,000 টাকা বসাবো, আর 1 - 1 1 + r এর মান দেওয়া আছে 0.10, আর এখানে r এর মান 10 হবে, আর n এর মান দেওয়া আছে -25 হবে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এই সম্পূর্ণ মানটা ক্যালকুলেট করে দেখতে হবে কত টাকা আসে। তাহলে 10,000 টাকা বসালাম, তার সাথে এই সম্পূর্ণ মানটা গুণ করব, ঠিক আছে। এখন এই সম্পূর্ণ মানটা আমরা বের করি, তাহলে এখানে বের করলে হবে 1 মাইনাস ব্র্যাকেট 1.10 ব্র্যাকেট পাওয়ার হলো -25, তাহলে ভাগ করতে হবে 0.10 দ্বারা, ভাগ করলে আমাদের বের হবে 9.0704000118। এখন এই সম্পূর্ণ মানে যদি আমরা গুণ করে দিই তাহলে বের হবে 10,000 সাথে যদি গুণ করি তাহলে বের হবে আমাদের 90,770 টাকা। দশমিকের পরে নেওয়া দরকার নাই, এটা কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ এই অঙ্কের মূল কথা হলো যে একজন ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বলতেছে যে ভাই আমি আপনাকে প্রতি বছর 10,000 টাকা করে দিব, অর্থাৎ প্রতি বছরের শেষে 10,000 টাকা করে দিব, তাহলে আপনি আমার ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। অর্থাৎ কি, এখন আমার প্রশ্ন হলো যে কি পরিমাণ টাকা জমা রাখলে ব্যাংক আমাকে প্রতি বছর 10,000 টাকা দিবে। তাহলে এই 10,000 টাকাকে এর মান ধরে, অর্থাৎ কিস্তির পরিমাণ ধরে আমাদের প্রেজেন্ট ভ্যালু মানটা বের করবো। তার মানে আমি যদি ব্যাংকে বর্তমানে এই 90,770 টাকা জমা রাখি, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি আমি বর্তমানে এই 90,770 টাকা জমা রাখি, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে প্রতি বছর শেষে 10,000 টাকা দিবে আগামী 25 বছর পর্যন্ত। প্রতি বছরের শেষে দিবে আগামী 25 বছর পর্যন্ত আমাকে 10,000 টাকা দিবে যদি বর্তমানে আমি এই 90,770 টাকা জমা রাখি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দোলা হ্যাজ, এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে 2013 সালে সকল বিভাগে আসছিল। বলা হয়েছে যে দোলা হ্যাজ টাকা 10,000 that he can deposit in any three of saving account for 3 years period। তার মানে নিচে তিনটা ব্যাংক দেওয়া আছে, এ ব্যাংক, বি ব্যাংক, সি ব্যাংক।
এই তিনটা ব্যাংকের মধ্যে দুলা কি করবে, এই 10,000 টাকা জমা রাখবে। এখন এই নাম্বার বলা হচ্ছে যে হোয়াট অ্যামাউন্ট উড মিস্টার দুলা হবে, এখানে নাম মিস্টেক আছে, হ্যাভ অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার, মানে 3 বছর পরে টাকাটা কত হবে এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এই ব্যাংকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য অ্যানুয়াল বেসিস, মানে বছরে একবার চক্রবৃদ্ধি করা হবে। এই জন্য আমাদের এই অঙ্কের মধ্যে এম এর মানটা আসবে না, অর্থাৎ আর এর মান এবং এন এর মানকে কোনো কিছু করতে হবে না, গুণ ভাগ কিছু করতে হবে না। নর্মাল ভাবে আমাদের যে রেট দেওয়া আছে আর যে ইয়ার দেওয়া আছে সেটা দিয়ে করতে হবে। তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে 5%, আর এন এর মান দেওয়া আছে আমাদের 3, আর পিবি মান দেওয়া আছে আমাদের 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা আমি বর্তমানে জমা রাখবো। তাহলে আমাদের এটাকে আমাদের পিবি মান ধরতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ধরতে হবে 10,000 টাকা, আর এর মান দেওয়া আছে আমাদের 5%, তাহলে 5% যদি 10 মিনিটের মধ্যে 0.05 আসবে, আর এন এর মান দেওয়া আছে আমাদের 3 ইয়ার্স, আর আমাদের এখানে এই বির মানটা বের করতে বলছে, অর্থাৎ 3 বছর পর টাকাটা কত হবে সেটা বের করতে বলছে। আর টাকাটা কিন্তু আমাদের একবার জমা দিচ্ছি, তাই না? আমার এটা অবশ্যই এককালীন অঙ্ক, কিস্তির অঙ্ক না, কারণ টাকা কিন্তু আমি বারবার জমা দিই নাই। এই 10,000 টাকা কিন্তু আমি একবার জমা দিচ্ছি, অর্থাৎ একবার জমা দিয়ে আগামী 3 বছর পরে সুদ টাকা উঠে নিয়ে আসবো। এখন প্রশ্ন হলো, এই 10,000 টাকা যদি আমি 3 বছরের জন্য জমা রাখি আর ব্যাংক আমাকে 5% ইন্টারেস্ট দেয়, তাহলে 3 বছর পরে সুদ সহ আমার কত টাকা হবে সেটা বের করতে বলছে। আর টাকা কিন্তু আমি একবার জমা দিচ্ছি, অর্থাৎ এই 10,000 কিন্তু 3 বছরে মাত্র একবার টাকা জমা দিচ্ছি, এই একবার টাকা জমা দিয়ে 3 বছর পরে একবার টাকা উঠে নিয়ে আসবো। আমার এটা অবশ্যই এককালীন অঙ্ক, কিস্তির অঙ্ক না। যদি 3 বছর যদি 3বার জমা দিতাম তখন কিন্তু কিস্তি হইতো, যেটা আমি একবার টাকা জমা দিচ্ছি, তাহলে অবশ্যই এটা আমাদের এককালীন অঙ্ক। সূত্র হবে আমাদের পিভি ইন্টু 1 প্লাস আর, এটা কিন্তু ফিউচার ভ্যালুর এককালীন সূত্র, সবাই জানি আমরা। তাহলে আমাদের বর্তমানে জমা কত টাকা, 10,000 টাকা, তাই না? 10,000 আর 1 প্লাস আর এর মান হবে 0.05, আর এর মান হবে আমাদের 3। এটা কিন্তু ব্যাংক এর জন্য, ঠিক আছে, এটা কিন্তু ব্যাংক এর জন্য। তাহলে আমাদের এই মানটা কত আসবে সবাই লক্ষ্য করি, 1.05 পাওয়ার 3, তার সাথে গুণ যদি আমি এই সম্পূর্ণ মানটা আমাদের তার সাথে আমি সরাসরি গুণ দেই, তাহলে আমাদের আসবে 11,576 টাকা আসবে। অর্থাৎ এই মানটা বের করে তার সাথে 10,000 গুণ দিছি, সরাসরি গুণ দিতেছি, তারপরে আমাদের এই মানটা আসবে, ঠিক আছে। অর্থাৎ ব্যাংক এ অনুযায়ী আমাকে 3 বছর পরে এই টাকা পাবো। তারপর বলা আছে ব্যাংক বি তে বলছে সেম এই সূত্র ব্যবহার হবে, ঠিক আছে। পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হবে আমাদের এন। তাহলে এখানে পিবি মান হবে 10,000 টাকা, আর 1 প্লাস আর এর মান হবে, ব্যাংক বিতে বলছে যে বছরে 2বার চক্রবৃদ্ধি করা হবে। এখানে বলা আছে যে কম্পাউন্ডেড ইন্টারেস্ট টুইস বলতে বোঝানো হয় বছরে 2বার। তাহলে যদি বছরে 2বার করা হয়, এই ক্ষেত্রে আমাদের আর এর মানটা চেঞ্জ হয়ে যাবে, পিবি মান কিন্তু 10,000 টাকা থাকবে। তাহলে আর এর মান 0.05 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, কারণ এখানে আমাদের এম এর মান হবে 2, অর্থাৎ বছরে 2বার চক্রবৃদ্ধি করা হয়েছে, এই জন্য আর এর মানকে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে 0.025 আসবে, আমি 2 দ্বারা ভাগ করি। আর এন এর মান হবে আমাদের 3 কে 2 দ্বারা গুণ করলে আমাদের আসবে 3 গুণে 6 আসবে, আর এই মানটা এখানে বসে দিব 0.025, আর পাওয়ার হবে 6। আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি 1.025 পাওয়ার হবে 6, তার সাথে গুণ দিব আমাদের 10,000 টাকা, তাই না? গুণ দিলে আমাদের আসবে 11,597 টাকা আসবে, মানে এই টাকা আসবে যদি বছরে 2বার চক্রবৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 11,597 টাকা আসবে, ঠিক আছে, ব্যাংক বি অনুযায়ী। আচ্ছা, এরপর আমাদের আছে ব্যাংক সি তে বলা হয়েছে, তাহলে আমাদের ফিউচার ভ্যালু হবে সেম এই সূত্রটা ব্যবহার হবে, 1 প্লাস আর পাওয়ার হবে এন। তাহলে আমাদের 10,000 টাকার ফিউচার প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া ছিল, আর 1 প্লাস আর এর মান হবে, এখানে বলা হয়েছে যে ইচ কোয়ার্টারলি, অর্থাৎ বছরে 4বার চক্রবৃদ্ধি করা হবে, 3 মাস পর পর বছরে 4বার, কোয়ার্টারলি বলতে বোঝানো হয় 3 মাস। তাহলে 3 মাস পর যদি চক্রবৃদ্ধি করা হয় তাহলে বছর হবে 4বার, এই জন্য আমি মান হবে 4। তাহলে আর এর মানকে 4 দ্বারা ভাগ করতে হবে, আর এন এর মানকে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে, এটা আমরা সবাই জানি। 0.05 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান বের হবে 0.125, এই মানটা আমাদের বের হবে যদি 0.5 কে 4 দ্বারা ভাগ করি, আর এটা থেকে ভাগ গুণ করলে আমাদের হবে 3 4 12, আর এই মানটা আমরা এখানে বসে দিব 0.0125, আর এই মান হবে আমাদের 12 আসবে। এই সম্পূর্ণ ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের ব্যাংক সি অনুযায়ী ফিউচার ভ্যালুর মান, ঠিক আছে। তাহলে পাওয়ার হবে আমাদের 12 হবে, তার সাথে গুণ করতে হবে আমাদের 10,000 টাকা, তাহলে সেই অনুযায়ী আমাদের আসবে হলো 11,608 টাকা আসবে ব্যাংক সি অনুযায়ী, ঠিক আছে। আমি যদি 10 মিনিট পরে না নেই, তাহলে লক্ষ্য করুন সবাই, এখানে আমার কাছে বর্তমানে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আমি 3টা ব্যাংকে জমা রাখতেছি, মানে এখন কোন ব্যাংকে, যদি এই ব্যাংকে জমা রাখি, এই ব্যাংক আমাকে বছরে একবার চক্রবৃদ্ধি করবে, সেক্ষেত্রে আমাদের 3 বছর পর টাকা হবে 11,576 টাকা। আর যদি বি ব্যাংকে জমা রাখি,
বি ব্যাংক আমাকে বছরে 2 বার চক্রবৃদ্ধি দিবে অথবা বছর 2 বার ইন্টারেস্ট দিবে, সেই ক্ষেত্রে আমাদের ফিউচার ভ্যালু হবে 11,597 টাকা। আর যদি সি ব্যাংকে জমা রাখি, সি ব্যাংক আমাকে বলতেছে যে ভাই আপনি আমার ব্যাংকে জমা রাখেন, আমি আপনাকে বছরে 4 বার ইন্টারেস্ট দিব, অর্থাৎ 3 মাস পর বছর 4 বার দিব, সেই ক্ষেত্রে আমাদের ফিউচার ভ্যালু মান হবে 11,608 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি যত বেশি দেওয়া হবে আমাদের কিন্তু ফিউচার ভ্যালু মান তত বেশি হবে। কারণ এখানে একবার দিছিল, এখানে 11,576 টাকা ছিল, আর এখানে 2 বার দেওয়ার কারণে 11,597 টাকা আসছে। তার মানে এই টাকার চেয়ে কিন্তু সামান্য পরিমাণ এটাকে বেশি, কারণ এখানে বছরে 2 বার চক্রবৃদ্ধি করা হয়েছে। আবার এই টাকার চেয়ে কিন্তু এই টাকা সবচেয়ে বেশি, মানে এই দুটার চেয়ে, কারণ এখানে বছরে 4 বার চক্রবৃদ্ধি করা হয়েছে, মানে 4 বার ইন্টারেস্ট দেওয়া হয়েছে। তাহলে আমাদের এটার ফিউচার ভ্যালু হবে 11,608 টাকা। তাহলে এই তিনটা ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে রাখলে সবচেয়ে লাভবান হবো? তাহলে সি ব্যাংকে রাখলে সবচেয়ে লাভবান হবে, ঠিক আছে? এই জন্য এখানে আমাদের সি ব্যাংকে রাখা উচিত। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন।